নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে আজকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে অষ্টম লোকসভা নির্বাচনের পরিসমাপ্তির পর কেন্দ্রে নতুন সরকার গঠন হয়েছে। গত 9ই জুন সেই সরকার শপথ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 71 জন মন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠান গোটা বাংলা তথা ভারত, গোটা বিশ্বের মানুষ দেখেছেন। তো বলা যায় তৃতীয় ক্যাবিনেট মিনিস্ট্রি তৈরি হলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এর আগে ভারতবর্ষে পরপর 3বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর পর পরপর 3বার মন্ত্রিসভা ক্যাবিনেট তৈরি করে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে যদিও বিজেপির নেতৃত্বে এই মন্ত্রিসভার আয়ুষ্কাল নিয়ে মোটামুটি একটা মানুষের কাছে একটা প্রশ্ন আছে, একটা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে এবারে বিজেপি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। বিজেপি যেটা 2019-এ পেরেছিল বা 2014-তে পেরেছিল, সেটা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ছিল, এবং সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার সূত্রেই বিভিন্ন বিষয়ে তারা জোটের এনডিএ জোট থাকা সত্ত্বেও জোট ধর্মকে পালন না করেই তারা একতরফা বিভিন্ন আইন একের পর এক দেশে বলবৎ করেছে, যেখানে জোট শরিকদের কোনো ভূমিকাই ছিল না। তাদের আপত্তি থাকা বা তাদের না আপত্তি না থাকা, এইসব বিষয়কে কোনো রকম তারা গুরুত্বই দেয়নি। তো 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে 240-এ আটকে যাওয়ার পর স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্বের কেন্দ্রীয় সরকার গঠিত হলেও দেশের মানুষের মনে কিন্তু একটি প্রশ্ন আছে যে আদৌ এই সরকার তার পুরো মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা। কারণ বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা আদৌ তার অন্যান্য দপ্তরের মন্ত্রীদের এবং জোট শরিকদের মন্ত্রীদের কতটা স্বাধীনভাবে কাজ করতে দেবেন সে বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। কারণ অতীতের এই বিগত 10 বছরে বিজেপির দেশ চালানোর যা রীতিনীতি, যা পদ্ধতি আমরা লক্ষ্য করেছি, যে বিভিন্ন ক্ষেত্রে শরিকদের সাথে তো নয়ই, এবং নিজেদের দলের নেতৃত্বের সাথেও তারা কোনো রকম আলোচনা না করে স্রেফ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা তাদের নিজেদের মতো করে একের পর এক আইন তৈরি করেছে। কখনো 370 ধারা লাগু করেছে, কখনো নাগরিকত্ব আইন প্রণয়ন করার জন্য বিল এনে সেই বিল পাস করিয়েছেন, এবং কখনো ইউনিফর্ম সিভিল কোড নামে বিল এনেছেন, কখনো ন্যায় সংহিতার নামে বিল এনেছেন। এইসব নানান রকম, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, প্রচুর বিরোধিতা মানুষের মধ্যে ছিল, বিরোধী দলগুলোর মধ্যে ছিল, এবং সাধারণ নাগরিক যারা দেশের বিদ্বজন, যারা যে সমস্ত মানুষ, তাদের মধ্যেও প্রচুর বিরূপতা ছিল। কিন্তু তা সত্ত্বেও বিজেপি যেহেতু তাদের একক সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে দেশ চালাচ্ছিলেন, তাই তারা তাদের মতো করে সমস্ত কিছু করেছেন। কিন্তু যদিও অনেকগুলো আইন হওয়া সত্ত্বেও বাস্তবে তার ফলশ্রুতি ঘটেনি, কারণ বিভিন্ন জায়গায় বিজেপি বিরোধী যে সমস্ত রাজ্যগুলো আছে তারা সেই আইনকে তাদের রাজ্যে লাগু হতে দেয়নি। যেমন নাগরিকত্ব বিলের ক্ষেত্রে আমাদের রাজ্যে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট করেই বলেছেন, বারবার বলেছেন যে পশ্চিমবাংলায় নাগরিকত্ব আইন কোনোভাবেই তিনি বলবৎ হতে দেবেন না, এবং তার বিরুদ্ধে তিনি শুধু বক্তব্য নয়, তিনি তার বিরুদ্ধে প্রচার করা থেকে শুরু করে একদম সর্বাত্মক আন্দোলন গড়ে তোলারও পর্যন্ত ডাক দিয়েছেন। ফলে এ রাজ্যে
নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি অনেক রকমভাবে চেষ্টা করা সত্ত্বেও সেই আইন আজও পর্যন্ত কিন্তু সেইভাবে কার্যকর হয়নি। বিভিন্ন রকমভাবে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিমূলক কিছু মানুষকে নাগরিক হিসেবে দেখিয়ে নাগরিকত্ব আইনের প্রাসঙ্গিকতা বোঝাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনমানুষের তার কোনো ঠাঁই হয়নি। জনমানুষ সেই বিষয়ে একদমই নির্লিপ্ত থেকেছে। সবচেয়ে বড় নির্লিপ্ত থেকেছেন সেই সব মানুষ যারা উপর বাংলা থেকে, পূর্ব পাকিস্তান থেকে যারা স্বাধীনতার পরে এই বাংলায় এসছেন, যাদের নিয়ে এই আইন তৈরি হয়েছিল, যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে এই আইন তৈরি হয়েছিল, তাদের মধ্যেই ব্যাপকভাবে অনুৎসাহ দেখা গেছে। তারা এই আইনে কোনো রকমভাবেই প্রভাবিত হননি এবং তারা কেউ আবেদনও করেনি। এটা হলো বিজেপি একতরফা বিভিন্ন আইনের ক্ষেত্রে যেটা বললাম। কিন্তু বর্তমান যে বিজেপি সরকার এখন ক্ষমতাসীন, তাদের সম্পর্কে কিন্তু একটু মানুষকে অন্যরকমভাবেই তা ভাবতে হচ্ছে। এই কারণ এটা জোট সরকার, এটা বিজেপির একক সরকার নয়। তো আগামী 27 তারিখে সংসদ বসছে, 27শে জুন। আর এবারে সংসদ আমরা আশা করব, যেখানে বিরোধীদের শক্তি অনেকটাই বেড়েছে। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 55-র নিচে, 50 জন মাত্র সাংসদ ছিল তাদের। তো সেই কারণে কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা পর্যন্ত দেওয়া যায়নি, কারণ 1/3 যদি না হয় বিরোধী দলের সংখ্যা, তাহলে তাকে বিরোধী দলের মর্যাদা দেওয়া যায় না। তো সেই কারণে কংগ্রেস যেহেতু 50টি আসন পেয়েছিল, তাই কারণে বিরোধী দলের মর্যাদা, যেটা একটা ক্যাবিনেট, বিরোধী দলের যিনি নেতা হন তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান। সেই ক্ষেত্রে কিছু অসুবিধা কংগ্রেসের কিছু বিরোধী দলের ক্ষেত্রে হয়েছিল। তো এবারে সেই রকম প্রতিবন্ধকতা নেই। এবারে বিরোধী দল হিসেবে কংগ্রেস প্রায় 100-র উপর সিট, প্রথমে 99টি সংসদ তারা নির্বাচিত হয়ে আসে এবং পরবর্তী সময় আরও 2জন সাংসদ তারা নির্দল হিসেবে যারা জিতেছিলেন তারা কংগ্রেসে যোগদান করেন। এই মুহূর্তে কংগ্রেসের সাংসদ হচ্ছে 101 সারা ভারতবর্ষে জুড়ে। তো সেই কারণে এবারে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেসের রাহুল গান্ধী, তিনি সংসদে থাকবেন। আশা করা যায় রাহুলের বাগ্মিতা, রাহুলের যে বক্তব্য, তাতে আগামী দিনে একটা জোরদার বিরোধী মুখ আমরা সংসদের মধ্যে দেখতে পাবো। পাশাপাশি রাহুলের সাথে অনেকটাই এবারে শক্তি বাড়িয়ে সংসদে এসছে উত্তরপ্রদেশের সপা, সমাজবাদী পার্টি, অখিলেশ যাদবের নেতৃত্বে। সপার প্রায় 37 জন সাংসদ আছে, তারা এবারের লোকসভা সংসদে তারা বিরোধিতার ভূমিকায় থাকবেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ তো রয়েছে। তো সব শুদ্ধ নিয়ে যেটা দেখা যাচ্ছে যে বিরোধী দলের 230-এর ওপরে সাংসদ আছে এবারে লোকসভা সংসদে, তারা থাকবেন বিরোধিতার প্রশ্নে। সুতরাং খুব একটা সুখকর হবে না নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি তার সরকার চালানোর ক্ষেত্রে। এটা অন্য প্রশ্ন যে কিভাবে সরকার আগামী দিনে চলবে, সেটা তো আগামী সময় বলবে। কিন্তু একটা যে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে বলার জন্য এসেছি, সেটা হচ্ছে যে এই যে নির্বাচন আমরা দেখলাম, 2024-এর লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এক একজন প্রার্থীর নির্বাচনী খরচের পরিমাণ কি হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে দেয়। প্রায় 95 লক্ষ টাকা এক একজন প্রার্থী খরচা করতে পারবেন, এরকমই নির্বাচন কমিশনের গাইডলাইন আছে, স্পষ্ট নির্দেশিকা আছে। এবং সেই নির্দেশিকার মধ্যে দিয়েই প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণ করতে হয়।
এবং তারা কে কোথায় কত টাকা খরচা করছেন তার জন্য নির্বাচন কমিশনের তরফে অবজারভাররা থাকেন, বিভিন্ন জেলায় অবজারভাররা থাকেন, বিভিন্ন ব্লকে অবজারভার থাকেন। এই পর্যবেক্ষকদের মধ্যে দিয়ে তারা কিন্তু কেউ এক্সপেন্ডিচার পর্যবেক্ষক হন, কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যবেক্ষক হন, এরকম নানান রকম দায়িত্বে থাকেন। কিন্তু যে বিষয়টা আজকে বলার সেটা হচ্ছে, সত্যি কি আমাদের রাজ্যে বা আমাদের দেশের যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবারের নির্বাচনে, বিশেষ করে বিজেপি এবং কংগ্রেস দলের হয়ে বা এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে, তাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই নির্বাচনকে কেন্দ্র করে যে অর্থ খরচা করেছেন, সেই অর্থ খরচার মোট পরিমাণ কি সত্যি ৯৫ লক্ষ টাকা করে তার মধ্যে সীমাবদ্ধ ছিল, নাকি তারও বেশি টাকা খরচা হয়েছে? সম্প্রতি একটি বিষয় আমাদের নজরে এসছে বলতে অত্যন্ত সাধারণভাবে একজন বিজেপি কর্মীর মাধ্যমে একটা খবর পেয়ে আমাদের খানিকটা শিহরণ জাগলো বলতে পারেন, এবং আশ্চর্য হয়েছি। দক্ষিণ ২৪ পরগনার, আমি তার নাম ঠিকানা বলবো না এই কারণ এটা সম্পূর্ণ একটা ঘরোয়া আলোচনায় তার বক্তব্য আমরা পেয়েছি বলে, কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই বক্তব্য। এই কারণেই আজকে এই ভিডিওটা আপনাদের সামনে করা। বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, হয়তো অনেকের বিশ্বাস হবেও না, কিন্তু তা সত্ত্বেও এটা যেহেতু একটা ইনফরমেশন, সেই কারণে মানুষকে জানানোরও একটা প্রয়োজন তাগিদ বোধ করছি। যে ভদ্রলোক আমাদের সাথে এই নির্বাচনী খরচ নিয়ে আলোচনার সময়, বিজেপির যে কর্মী ঠিক বলবো না, তিনি কোনো একটি অঞ্চলের মণ্ডলের নেতা, তিনি বলছিলেন যে কিভাবে বিজেপি এবারে নির্বাচনে অর্থ খরচ করেছে। প্রতিটি বুথের এজেন্ট যারা এজেন্ট হয়েছেন তাদের জন্য ১৬,০০০ টাকা ধার্য করা হয়েছিল। ভাবতে পারেন, পার বুথ এজেন্ট ১৬,০০০ টাকা ধার্য হয়েছে। আমাদের পশ্চিমবাংলার যে কোনো লোকসভা সিটে, আসনে কোথাও ১৮,০০০ বুথ হয়েছে, কোথাও ২,০০০ বুথ আছে, কোথাও ১৮০০ বুথ হয়েছে, কোথাও ২,০০০ বুথ হয়েছে, কোথাও তার আশেপাশে ১৯০০ বুথ, মোটামুটি ২,০০০, ২,২০০ এরকম। যদি অ্যাভারেজেও ২,০০০ করে বুথ আমরা ধরে নিই এক একটা লোকসভা কেন্দ্র করে, তাহলেও প্রশ্ন থাকবে যে পার বুথে যদি ১৬,০০০ টাকা করে বুথ এজেন্টকে দিতে হয়, তাহলে বিজেপিকে কত টাকা খরচ করতে হয়েছিল। বিজেপিকে নিয়েই আলোচনাটা এই কারণেই, কারণ যেহেতু অর্থ সম্পর্কিত বিষয়ে বিজেপি যে কি পরিমাণ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা রোজগার করেছে তা এখন আমাদের সবারই প্রায় জানা। কারণ আপনারা সবাই জানেন ১৬,০০০ কোটি টাকা ইলেকটোরাল বন্ড, যার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো অর্থ সংগ্রহ করেছিল, এবং বিজেপি তার মধ্যে প্রায় ৮,০০০ কোটি টাকা শুধু বিজেপির খাতেই গেছিল, এবং সেই ৮,০০০ কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রোজগার করতে গিয়ে বিজেপিকে নানান রকম পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। চান্দা দো ধান্দা লো আজকে সারা ভারতবর্ষের মানুষের মুখে মুখে ফেরে। যেটা বিজেপি করেছে, বিভিন্ন কর্পোরেটদেরকে চমকে তাদের কাছ থেকে অন্যায্যভাবে বিভিন্ন সুযোগ সুবিধা, টাকা পয়সা সংগ্রহ করা, যারা দিতে চেয়েছেন তাদেরকে পুরস্কৃত করেছেন, যারা দিয়েছেন তাদের পুরস্কৃত করেছেন,
আর যারা দিতে পারেননি বা দিতে চাননি তাদের বিরুদ্ধে সিবিআই ইডিকে লাগিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করেছে। তো এইরকমভাবে সংগৃহীত অর্থ সেটা নির্বাচনে কিভাবে খরচা হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ পেয়েছি একটা সাধারণ বিজেপি কর্মীর কাছ থেকে। তাত্ত্বহীনভাবে তার বক্তব্য যে প্রতিটি বুথের এজেন্ট যারা হয়েছেন, বিজেপির এজেন্ট যারা ছিলেন, তাদেরকে 2 দফায় 8 16,000 টাকা করে পার্টি দিয়েছে। এটা কিন্তু শুধু বুথে বসার জন্য, বাকি খরচা কিন্তু আলাদা ছিল, যেমন মিছিল করা, মিটিং করা, যারা মিছিলে এসছে, মিটিংয়ে এসছে তাদের সবার জন্য টাকা বরাদ্দ হয়েছে। কেউ 200 লোক নিয়ে এনেছে তো তাদেরকে পার লোকে 1,000 টাকা করে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় 2,000 টাকা করে, বিভিন্ন জায়গায় 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। তো প্রতিটা জায়গায় টাকার মচ্ছব হয়েছে। একটা সাধারণ হিসেব, এই আলোচনা থেকে আমি একটা সাধারণ হিসেব অঙ্ক কষে যেটা দেখতে পাচ্ছি, সেই বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী যে পশ্চিমবাংলায় তার বক্তব্য 42টা লোকসভা কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে বিজেপি 15 কোটি টাকা করে খরচা করেছে। প্রতিটা লোকসভা কেন্দ্রে 15 কোটি টাকা করে বিজেপি নাকি খরচা করেছে। যদি সেটা সত্যি হয় তাহলে 42 × 15 ধরলে কত হয়? 630 কোটি টাকা। 630 কোটি টাকা বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, নরেন্দ্র মোদীর বিজেপি, অমিত শাহের বিজেপি, তারা পশ্চিমবাংলায় 630 কোটি টাকা অর্থ খরচ করেছিল বা অর্থ বরাদ্দ করেছিলেন এই নির্বাচনে জেতবার জন্য। এবং খুব স্বাভাবিকভাবেই এই জন্য তারা দাবি করে আসছিলেন যে 30 থেকে 35টি আসনে তারা জয়যুক্ত হবে। তারা ভেবেছিলেন যে প্রতিটি মানুষকে, বাংলার প্রতিটি মানুষকে টাকা দিয়ে তারা কিনে ফেলবেন। এবং সেই বিজেপি কর্মী, খুব পোড়খাওয়া বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, আগে আরএসএস করতেন, এরা বাজে কথা বলার লোক নন, এরা যা বলেন সেগুলো ধরেই নেওয়া যায়, সেগুলো ঘটনা। তার বক্তব্য হচ্ছে যে এই টাকা দেওয়ার পরেও, এই তার এলাকায় বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার পরেও দেখা গেছে যারা টাকা নিয়েছেন তারা কিন্তু দলের পক্ষে কাজ করেননি, দলের বিপক্ষে কাজ করেছে। ধরুন একজনকে 2,000 টাকা দেওয়া হয়েছে তার বাড়ির 4 জন লোকের জন্য। এই টাকাটা দেওয়া হয়েছে তাকে যে 4টে লোককে নিয়ে এসে ভোট করাবেন, তার জন্য তাকে 2,000 টাকা দেওয়া হয়েছে। দেখা গেছে এরকম সেই জায়গায় আরো যাদেরকে দেওয়া হয়েছে হয়তো 500 লোক, একটা হিসেব করা হয়েছে যে এই জায়গায় থেকে, এই বুথ থেকে 500 ভোটার তাদের টাকা দেওয়া হয়েছে, তার 500 ভোট আমাদের পড়বে। কিন্তু দেখা গেছে 500 ভোট পড়েনি, 50টা ভোট পড়েছে। তার মানে 450 লোকের পিছনে যে টাকাটা খরচা করা হয়েছে সেই টাকাটা সম্পূর্ণ বাজে খরচ হয়েছে। হয় তারা টাকা পেয়ে তারা বেইমানি করেছে, না হলে যাকে টাকাটা দেওয়া হয়েছিল তাদেরকে দেওয়ার জন্য সেই টাকাটা তিনি হজম করেছে। এরকম তো ঘটনা আমরা শুনেইছি। বিজেপির রাজমাতা যিনি কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছিলেন, অমৃতা রায়, তিনি তো নিজের মুখেই বলেছেন যে তাকে দিয়ে বিভিন্ন সময় বিজেপির জেলা নেতারা টাকা সই করে নিয়ে গেছেন, চেক সই করিয়ে নিয়ে গেছেন, এবং তাকে কখনোই কোনো ক্ষেত্রে কোনো হিসাব দেওয়া হয়নি। তো টাকার যে বিজেপি প্রচুর এসছে এবং সেই টাকার যে একটা বড়সড় অংশ নয়ছয় হয়েছে, বিজেপির বিভিন্ন কর্মকর্তারা, আমরা কর্মকর্তা বলি, ওরা কার্যকর্তা বলে, যাই হোক, তো
এরা যে সেই টাকা সম্পূর্ণভাবে নিজেরা আত্মসাৎ করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো পশ্চিমবাংলার 42টি আসন জেতার জন্য যদি 630 কোটি টাকা খরচা করা হয়ে থাকে, তাহলে এই 630 ইন্টু মানে পশ্চিমবাংলার 42টা আসন কে বাদ দিয়ে প্রায় 500টি আসনে নিশ্চয়ই এই 15 কোটি টাকা করেই বিজেপি খরচা করেছেন, এবং সেক্ষেত্রে টাকার অঙ্কটা হচ্ছে প্রায় 3 লক্ষ কোটি টাকা। ভাবতে পারেন, এই 3 লক্ষ কোটি টাকা খরচ করে বিজেপিকে সারা ভারতবর্ষে জিততে হয়েছে মাত্র 240টি আসনে, যাদের হিসেব ছিল ইসবার 400 পার। খুব স্বাভাবিকভাবে, মানে এটা খুব লজ্জার বিষয় যে স্বাধীনতার 70 বছর পরে আমরা যারা বৃহত্তর গণতন্ত্রের দেশ বলে নিজেদের গর্ব করি, আমরা যারা প্রতি মুহূর্তে বলি ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, সেই ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে এরকম টাকার খেলা চলে, যে দেশে আজও পর্যন্ত 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন না দিলে তাদের খাবার জোটে না। খুব দুঃখ লাগে, কষ্ট হয় যখন আমরা দেখি একটা নির্বাচনে জেতবার জন্য, ক্ষমতায় আসার জন্য এইরকম ভাবে টাকার মোচ্ছব হয়, এবং সেই টাকাগুলো আসে কোথা থেকে? আমরা গত দুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে আমাদের পত্রিকার অত্যন্ত শুভানুধ্যায়ী, আমাদের শ্রদ্ধেয় মানুষ ডাক্তার স্বপন জানা, তিনি একটি অন্য মতাদর্শে, একটি অতি বাম মতাদর্শে বিশ্বাসী, তিনি পরিষ্কার করে ব্যাখ্যা করেছিলেন এই টাকার উৎস এবং টাকার খরচ সম্পর্কে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের যে গণতন্ত্র নিয়ে আমরা বড়াই করি, এটা আদপে ভারতবর্ষের গরিব মানুষের কাছে একটা বড় ভাঁওতা। ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, জন্মজুর মানুষ, তাদের কাছে একটা বড়সড় ভাঁওতা। যা আপনার ভোটে সরকার নির্বাচিত হচ্ছে, তার মানে আপনি কত মহান দেশের নাগরিক, আপনি সরকার নির্বাচিত করতে পারছেন, যে সরকার গোটা দেশ চালাচ্ছে, এবং সারা বিশ্বের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে ভারতবর্ষের গণতন্ত্র কত গভীর। কিন্তু আদৌ কি আমরা সেই গণতন্ত্রের জায়গায় রয়েছি? যদি তাই হতো, তাহলে মানুষের ভোট কেনার জন্য এত অর্থ ব্যয় করতে হতো? 3 লক্ষ হাজার কোটি টাকা, মানে আমাদের সাদা চোখের যা হিসেব আমরা দেখতে পাচ্ছি। এবং অদ্ভুতভাবে দেখুন, আর একটা বিষয় এর সাথে মিশে গেছে, যদি একটু তলিয়ে দেখেন, যে এই নির্বাচনের পরিসমাপ্তি পর ঠিক রেজাল্ট বেরোবার আগে 4 তারিখ, 4ঠা জুন আমাদের ফল ঘোষণা হয়েছে, তার আগেই এক্সিট পোল নামে একটা সবচেয়ে বড় মশকরা মানুষের সাথে হয়েছে, ধোঁকাবাজি হয়েছে, মানুষের সাথে ভাঁওতাবাজি হয়েছে। সে এক্সিট পোলে প্রায় 18টা প্রথম সারি মিডিয়াকে দিয়ে প্রচার করানো হলো যে বিজেপি বিপুলভাবে ক্ষমতায় ফিরছে, প্রায় 370টা আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, এবং বিজেপি জোট, এনডিএ যে জোট, তারা 400-র ওপরে
411টার মতো তারা আসন জয়লাভ করছে। এবং আশ্চর্যের বিষয় এটাই যে এই বিষয়টা যে বিজেপি ক্ষমতায় আসছে, একটা বিশাল পরিবর্তন হতে চলেছে ভারতবর্ষের বুকে, সেই বিষয়টা মানুষকে খাওয়ানোর জন্য দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই কিন্তু, অর্থমন্ত্রী অনেকেই কিন্তু রব তুললেন যে 2024-এর 4ঠা জুন পর ভারতবর্ষের অর্থনীতির চেহারাটা আমূল বদলে যাবে। তার জন্য আপনারা ব্যাপক হারে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন। ভাবুন একবার, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী মানুষকে প্রভোগ করছে, মানুষকে প্ররোচিত করছে যে আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন। কেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার কথা বলেছিলেন? কেন বললেন না ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা ইনভেস্ট করুন? শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার কথা বললেন। এবং বহু ক্ষেত্রে অনেক মানুষ যারা নেতাদের কথাকে গুরুত্ব দেন, যারা শেয়ার কেনা বেচা করেন, শেয়ার কেনা বেচার মধ্যে দিয়ে যাদের, আমি এরকম বহু মানুষকে জানি যাদের ব্যবসাই হচ্ছে শেয়ার কেনা বেচা করা, এবং বহু মানুষ এই কথায় প্ররোচিত হয়ে তারা শেয়ার কিনলেন। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা, যে 1 তারিখ থেকে শেয়ার বাজার চচ্চর করে উঠতে শুরু করলো এবং 3 তারিখে তার সূচক, শেয়ার সূচক প্রায় 2500 ছাড়িয়ে গেল। কিন্তু 4 তারিখে যখনই রেজাল্ট ঘোষণা শুরু হলো, বেলা 10টার পর থেকে যখনই ট্রেন্ড দেখা গেল যে বিজেপি সেইভাবে সাফল্য অর্জন করতে পারছে না, বিভিন্ন জায়গায় বিজেপির ব্যাপক হার হচ্ছে, বিশেষ করে উত্তরপ্রদেশে, তখন সেই শেয়ার বাজার দারুণভাবে শেয়ারে পতন ঘটল। এবং এই সময়কালের মধ্যে যারা শেয়ার নিয়ে যারা বিশ্লেষণ করেন, বিশেষজ্ঞ যারা শেয়ার মার্কেটের বড় বড় বিশেষজ্ঞ, তাদের মতে এই সময়কালের মধ্যে প্রায় 3 লক্ষ, এবং আপনারা জানেন যে আমাদের কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি রীতিমতো প্রেস কনফারেন্স করে বলেছেন প্রায় 3 লক্ষ কোটি টাকা বাজার থেকে উধাও হয়ে গেল। এবং এই টাকাটা কার পকেটে গেল? যারা শেয়ার কিনেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ কি শতকরা 90% মানুষ তারা আদানি আম্বানি শেয়ারেই টাকা ঢেলেছিলেন। এবং যখন সেই শেয়ার বা পতন ঘটল, তখন সেই মানুষগুলো নিঃস্ব হয়ে গেলেন, ভিখিরি হয়ে গেলেন। প্রায় 5 কোটি মানুষ তারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে তারা ভিখিরি হয়ে গেলেন। কিন্তু এত বড় একটা কেলেঙ্কারি কোনো সংবাদ মাধ্যমে প্রচারের আলোয় এলো না। ফলে বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য, যদি বিজেপি 542টা লোকসভা কেন্দ্রে 15 কোটি টাকা করে খরচা করে থাকে, তাহলে তাদের মোট টাকা খরচের অঙ্ক হচ্ছে 3,41,460 কোটি টাকা। 3,41,460 কোটি টাকা। বলতে দ্বিধা নেই, তাহলে এই সময়কালে যে 3 লক্ষ কোটি টাকা বিজেপি বাজার থেকে তুললো, সেই টাকাটাই খরচা হয়েছিল। যে টাকাটা খরচা হয়েছিল নির্বাচনে, সেই টাকাটা রিকভার করেছেন এই শেয়ার মার্কেট থেকে। তো এটা আদৌ কোনো তদন্ত হবে কিনা,
সেটা নির্ভর করছে আগামী দিনে বিরোধী দল কতটা চেপে ধরতে পারে তার উপরে। কিন্তু এটা যে একটা বড় সড় দুর্নীতি, আমরা এই ছোট্ট একটা অঙ্কের মধ্যে দিয়ে সেটা আশা করি আপনাদের খানিকটা বোঝাতে পেরেছি। দেখুন, খুব সামান্য সাধারণ মানুষের কাছ থেকে এমন অনেক ইনফরমেশন পাওয়া যায় যে ইনফরমেশন ঘেটে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। অনেকে এটাকে হাস্যকর একটা উপস্থাপনা ভাবতেই পারেন, কোনো অসুবিধে নেই, কারণ এর কোনো ঠোস তথ্য প্রমাণও আমাদের হাতে নেই। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবাংলায় 42টা আসনে জেতবার জন্য, 42টা আসনের মধ্যে অন্তত 35টা আসন জেতবার জন্য কেন্দ্রীয় বিজেপি ব্যাপক হারে টাকা খরচা করেছে। আমি যেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামবাজার থেকে বিবেকানন্দর বাড়ি রোড শো করছিলেন, শুধু সেই দিনটাকেই আমি যদি ধরি, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলাগুলো থেকে যে পরিমাণ লোককে বাসে ভর্তি করে করে আনা হয়েছিল এবং সারাদিন তাদের পিছনে যে পরিমাণ টাকা খরচা করা হয়েছিল শুধু একটা রোড শোর জন্য, কম করে হলেও তা আমাদের হিসেবে প্রায় 50 থেকে 60 কোটি টাকা। আমরা বারবার বলছি যে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি টাকা দিয়ে ভোট কেনা, বিভিন্ন জায়গায় এই যে কালচারটা, এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা আগে কখনো দেখিনি বলতে আমি অন্তত জেনারেলি 80-র দশক থেকে রাজনীতির সাথে যুক্ত থেকেছি। তখনও সিপিএম এর বিরুদ্ধে প্রচুর লড়াই ছিল, লোকসভা, বিধানসভা, কলকাতা পুরসভা আমাদের নির্বাচনগুলো লড়তে হতো। সেসব লড়াইতেও দেখেছি, এত টাকার মৎসব কখনো দেখতে পাইনি, কখনো দেখিনি। বরং এমন হয়েছে বুথে এজেন্ট হয়েছি বা আমাদের লোকেরা এজেন্ট হয়েছে, তাদেরকে খাবারটা পর্যন্ত ঠিক মতো দেওয়া যায়নি। লুচি, আলুর দম এমন তার স্ট্যান্ডার্ড ছিল যে লুচি পা দিয়ে চেপে দাঁত দিয়ে ছিঁড়তে হতো। কিন্তু তাই বলে এরকম কখনো দেখিনি যে খাবার পেলাম না বলে বুথে বসবো না, বা টাকা পয়সা খরচা করছে না পার্টি তার জন্য মিছিল করব না, মিটিং করব না। পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতিটা সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। এখানে নীতি আদর্শের টানে ছাত্র, যুব, সাধারণ মানুষ তারা রাজনীতিতে ইনভলভ হতেন, মানুষের কাছে যেতেন, নিজের দলের নীতি আদর্শ ব্যাখ্যা করতেন, বিভিন্ন ইস্যুতে লড়াইয়ের কথা বলতেন, শাসক বিরোধী তারা তাদের যুক্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করতেন। তখন সুন্দর সুন্দর বক্তা ছিলেন, সিপিএমেও যেমন ভালো ভালো বক্তা ছিল, তেমনি কংগ্রেসেরও দুর্ধর্ষ সমস্ত বক্তা ছিলেন। তো সেই সময়ে এই রাজনীতিতে এত টাকার মৎসব কিন্তু আমরা কখনো দেখিনি, যে একদম টাকা দিয়ে আম পাবলিকের ভোট কিনতে হবে, আর সেটা যে সম্ভব হয় না, সেটা যে অবাস্তব একটা পদ্ধতি, একটা প্রকরণ, সেটা কিন্তু এবারে বিজেপির নেতারা এবারে লোকসভা নির্বাচনে হারে হারে টের পেয়েছে। এ পর্যন্ত যেটুকু খবর পেয়েছি, বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে, বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার 10% বিজেপি কিন্তু ডিভিডেন্ড তুলতে পারেনি। কি করে পারবেন? পারা সম্ভব নয়। ভাড়াটে সৈন্য দিয়ে কোনোদিন কি যুদ্ধ জেতা যায়? আমরা বরাবর দেখেছি
ভাড়াটে সৈন্য দিয়ে কখনো যুদ্ধে জেতা যায় না। 12টা যে আসন বিজেপি পেয়েছেন সেটাও পেতেন না যদি নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতেন। এবং আমার তো মনে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই চাননি যে পশ্চিমবাংলার রাজনীতিতে বিরোধীর সম্পূর্ণ শূন্য হয়ে যাক। পাশাপাশি তিনি এটাও চাননি যে পশ্চিমবাংলার রাজনীতিতে আবার কখনো সিপিএম এর উত্থান হোক। তার জন্যই আমার ধারণা, একান্তভাবেই এটা আমার ব্যক্তিগত ধারণা, তিনি কিছু কিছু জায়গায় হালকা দিয়েছেন যাতে বিজেপির ক্যান্ডিডেটরা জিতে আসতে পারে। না হলে তমলুকে দেবাংশু ভট্টাচার্যের হারার কিন্তু কোনো কারণ নেই। দেবাংশু ভট্টাচার্য বলছেন তিনি যে ইঙ্গিত দিয়েছেন, সরাসরি তো বলেননি, কিন্তু যে ইঙ্গিত আমরা মিডিয়ার মাধ্যমে তার ভাষ্যে পেয়েছি, তাতে তিনি দলেরই কিছু কিছু মানুষের অসহযোগিতাকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন আমাকে মনে হলো অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা কোনো সেন্ট্রাল প্ল্যান ছাড়া সম্ভব না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের কোনো জেলা স্তরের নেতা কোনো ক্যান্ডিডেটকে হারাবে তার পিছনে সেন্ট্রাল কোনো মদত থাকবে না, সেন্ট্রালি কোনো প্ল্যান থাকবে না, এটা হতে পারে না। এরকম জোর কোনো তৃণমূলের কোনো নেতার নেই। মমতা ব্যানার্জি ছবি পিছনে টাঙিয়ে সবাইকে তার সাম্রাজ্য বিস্তার করতে হয়, তার চটকদারি বজায় রাখতে হয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবিটা মাথার পাশ থেকে সরে গেলে রাজনীতিতে তার চারানা পয়সা কোনো দাম থাকবে না, তার চারানা কোনো ভবিষ্যৎ থাকবে না, সেটা তিনি নিজেই বিলক্ষণ বোঝেন। একদা যেটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে হতো, যে ইন্দিরা গান্ধীর ছবি না টাঙালে নিজের অস্তিত্ব জানান দেওয়া যেত না, সেই রকমভাবেই আজকে বাংলার রাজনীতিতে মাননীয় মমতা ব্যানার্জি নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন যে তাকে না ভাঙালে কারোর রাজনৈতিক অভিসন্ধি সম্পূর্ণ হবে না। তাই দেবাংশুর হারটা আমার মনে হয়েছে কোথাও যেন দলের সর্বোচ্চ তলের কোনো ইন্ধন ছিল, না থাকলে দেবাংশু ভট্টাচার্যের হারটা এত সহজ হতো না। পাশাপাশি আরো একটি বিষয় সেটা বলার আছে, সেটা হচ্ছে এই তৃণমূল যুব নেতা তার রাজনৈতিক কেরিয়ার কিন্তু অত্যন্ত উজ্জ্বল, যদি আগামী দিনে কোনো বড় ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। তার আগামী দিনে কিন্তু রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল। অনেকেই কিন্তু রাজনীতি করেন কিন্তু সবাই সঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেন না। বহু বড় বড় নেতাকে দেখেছি তারা রাজনীতির মাঝপথে রণে ভঙ্গ দিয়েছেন, পলিটিক্স করাই ছেড়ে দিয়েছেন। আমরা একটা সময় কুমুদ ভট্টাচার্যের কথা জানতাম, অত্যন্ত সুবক্তা, পরবর্তী সময় নির্বাচন থেকে তিনি হারিয়ে গেছেন। তো এরকম বহু নাম বলা, অনেক নাম আছে, এত নাম এখানে বলা সম্ভব নয়। তো এই ছেলেটি ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল, যদি না, এই যদি না কথাটা কিন্তু একটু বলে রাখি, মিডিয়া চক্করে তার মাথা খারাপ হয়ে যায়, অত্যন্ত মিডিয়া প্রেমী মানুষ হয়ে যায়। মিডিয়া কিন্তু যতটাই তুলতে পারে ততটাই ধপাস করে ফেলে দিতে পারে। তাই বাংলার মিডিয়াদের চক্করে যাবেন না, নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করুন, মানুষের সাথে থাকুন, নিজের সাংগঠনিক পাওয়ার সমৃদ্ধ করুন, আগামী দিনে অনেক দূর যেতে পারবে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসা, বিশেষ করে এই
নির্বাচনে যে টাকার মৎসব, এটা একটা যন্ত্রণা অনুভব করছিলাম যখন থেকে শুনেছি এত টাকা পশ্চিমবাংলার রাজনীতিতে উড়েছে, বিজেপি খরচা করেছে। তবে থেকে মনে হচ্ছিল এই বিষয়টা নিয়ে একটু মানুষের কাছে যদি শেয়ার করতে পারি। জানি না আমার এই বক্তব্যগুলো কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে, হয়তো আপনার পাগলের ভাট বকার নিয়ে হচ্ছে, কিন্তু অত্যন্ত সাধারণ কিছু কর্মী, সাধারণ মাপের কিছু নেতা, স্থানীয় নেতা, তাদের মধ্যে দিয়ে, তাদের মুখ থেকে কিন্তু অনেক বড় বড় সত্যি বেরিয়ে আসে, যে সত্যিগুলো কিন্তু যদি একটা জায়গায় করা যায় তাহলে বোঝা যায় যে আমরা আদৌ উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাচ্ছি না প্রতিগন্ধময় একটা ভবিষ্যৎ দিকে হাত রাখছি। আজকে সেই ভাবনাগুলোই ভাবার জন্যই এই ভিডিওটি করা। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও কিছু তথ্য আগামী দিনে আবার আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার, ভালো থাকবেন।